বন্ধুরা, বর্তমান সময়ে তোমরা অনেকেই আমাকে বলছো তোমাদের লাউ গাছে এখনো পর্যন্ত স্ত্রী ফুল আসছে না, গাছ ভর্তি পুরুষ ফুল আসতে শুরু করছে। যদিও বা দু একটি স্ত্রী ফুল আসছে, সেই স্ত্রী ফুল থেকে ফলে পরিণত হওয়ার আগেই সেই স্ত্রী ফুলগুলো গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে। অনেকেই তোমরা বলছো লাউ পচে যাচ্ছে, আমরা কি করব। অনেকেই আবার লাউ গাছের পাতা হলুদ হওয়াকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছো। তো এই সময় লাউ গাছের এই সমস্ত সমস্যাকে দূর করতে হতে গেলে এবং মাত্র 10 দিনে লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও লাউকে ধরাতে হতে গেলে, লাউ গাছের মধ্যে লাউ পচে যাওয়ার সমস্যাকে বন্ধ করতে হলে এবং প্রতিটি লাউ গাছের লাউকে বড় করে পূর্ণাঙ্গ আকার দিতে হতে গেলে এই ভিডিওটা কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। কারণ এই ভিডিওতে আজ আমরা জানবো কোন কোন কারণের জন্য আমাদের লাউ গাছের মধ্যে এই সব সমস্যা হচ্ছে আর কিভাবে এই সমস্ত সমস্যাকে আমরা দূর করতে সক্ষম হব। তার জন্য আমাদের কি কি কাজ করতে হবে, কি ঘরোয়া ব্যবস্থাপনাগুলোকে আমাদের গ্রহণ করতে হবে। তাই সকলকে অনুরোধ করব এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিও শুরুতেই একটা লাইক করে দাও। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, তোমাদের লাউ গাছের মধ্যে এখনো পর্যন্ত সঠিকভাবে স্ত্রী ফুল ও লাউ না আসা, গাছের মধ্যে স্ত্রী ফুল এলে সেই স্ত্রী ফুল থেকে ফলে পরিণত হওয়ার আগেই গাছ থেকে সেই স্ত্রী ফুল ঝরে পড়া, এই সময় তোমাদের লাউ গাছের লাউগুলি হঠাৎ করে পচে যাওয়া, তোমাদের লাউ গাছের লাউগুলি বড় না হওয়া এবং লাউ গাছের পাতা হঠাৎ করে এই সময় হলুদ হয়ে যাওয়ার পেছনে মোট দুটি কারণ আছে। তো সেই দুটি কারণ হলো তোমাদের লাউ গাছের মধ্যে সঠিক খাবারের অভাব এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ। তো এক্ষেত্রে আমাদের লাউ গাছের মধ্যে এই সব সমস্যাকে নিমেষেই দূর করতে হতে গেলে মাত্র 10 দিনে লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে ধরাতে হতে গেলে লাউ গাছে স্ত্রী ফুল ঝরে পড়া, লাউ পচে যাওয়া, সঠিকভাবে লাউ বড় না হওয়া এবং লাউ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে এই সময় দূর করতে হতে গেলে আমাদের প্রথম যে কাজটাকে এই সময় করতে হবে সেটা হলো আমাদের লাউ গাছের মধ্যে এই সময় সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে। তো কি খাবারকে এই সময় আমরা আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করব? তো বন্ধুরা, আমার হাতে তোমরা এই সময় যে খাবারগুলোকে দেখতে পাচ্ছ, এই খাবারগুলোকে যদি আমরা আমাদের লাউ গাছের মধ্যে এই সময় প্রয়োগ করে দিই তাহলে কিন্তু মাত্র 10 দিনের ভেতর আমরা আমাদের লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে কিন্তু আনতে পারবো। যে সমস্ত লাউ গাছ থেকে স্ত্রী ফুল ঝরে যাচ্ছে, যে সমস্ত লাউ গাছের লাউ সঠিকভাবে বড় হচ্ছে না, ছোট অবস্থায় যেসব লাউ গাছের লাউ পচে যেতে আরম্ভ করছে, যেসব লাউ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেই সমস্ত সমস্যাকে আমরা দূর করতে পারবো এই খাবারগুলিকে প্রয়োগ করে। তো বন্ধুরা, আমাদের একটা কথাকে মাথায় রাখতে হবে, আমাদের লাউ গাছ মাচায় ওঠার পর আমাদের লাউ গাছকে কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর অন্তর খাবারকে কিন্তু প্রোভাইড করতে হবে। আমরা অনেকে যে ভুলটা করি, আমরা কিন্তু লাউ গাছ মাচার মধ্যে ওঠার পর আমরা খাবার প্রয়োগ করাকে বন্ধ করে দিই। কিন্তু বন্ধুরা, আমরা যদি এই ভুলটাকে করতে থাকি তাহলে কখনোই কিন্তু লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল এবং লাউ সঠিকভাবে আসবে না এবং খুব অল্প দিনের মধ্যেই আমাদের লাউ গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে আরম্ভ করবে। তো এই সময় এই যে খাবারগুলোকে আমরা নিয়েছি, এই খাবারগুলো কি খাবার বা কতটা পরিমাণে আমাদের খাবারগুলোকে নিতে হবে, তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে যতগুলো খাবারকে নিয়েছি প্রত্যেকটা খাবার কিন্তু রাসায়নিক খাবার। তাই কিন্তু আমাদের খুব পরিমাপ অনুযায়ী কিন্তু এই খাবারকে ব্যবহার করতে হবে। অতিরিক্ত পরিমাণে গাছের মধ্যে এই খাবারগুলোকে কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 4টি লাউ গাছের জন্য আমি কিন্তু এই খাবারকে নিয়েছি, যে লাউ গাছগুলো আমার কিন্তু টবের মধ্যে প্রতিস্থাপন করা আছে। তো তোমরা যারা জমির মধ্যে লাউ গাছ প্রতিস্থাপন করেছো, সেক্ষেত্রে কতটা পরিমাণে এই সারগুলোকে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো। তো তোমরা যারা লাউ গাছ ছাদ বাগানের মধ্যে প্রতিস্থাপন করেছো বা যেসব লাউ গাছ টবের মধ্যে আছে, সেই সব টবের মধ্যে থাকা লাউ গাছের জন্য আমাদের কিন্তু যেটা নিতে হবে সেটা হচ্ছে 1 চামচ ইউরিয়া, 1 চামচ নিতে হবে আমাদের ডিএপি এবং তার সঙ্গে সঙ্গে 1 চামচ নিতে হবে লাল পটাশ। তো এই যে 1 চামচ করে আমরা 3টে সারকে নেবো, তো এই 3টে সারকে কিন্তু আমরা 4টে টবের মধ্যে কিন্তু প্রয়োগ করব। কিন্তু তোমরা যারা জমির মধ্যে লাউ গাছকে প্রতিস্থাপন করেছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যেটা করতে হবে, তোমাদের 50 গ্রাম নিতে হবে ইউরিয়া,
50 গ্রাম নিতে হবে তোমাদের ডিএপি এবং 50 গ্রাম নিতে হবে তোমাদের লাল পটাশ। এবং তিনটে উপকরণকে তোমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা একসঙ্গে মিশিয়ে তোমাদের জমির মধ্যে প্রতিস্থাপন করা প্রত্যেকটা লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। মানে তিনটি সারকে তোমরা 50 গ্রাম করে নিয়ে তোমরা একটা গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করবে। তো যেহেতু আমি টবের মধ্যে গাছ প্রতিস্থাপন করেছি, সেহেতু আমরা এই যে 1 চামচ করে নেওয়া সার আমরা কিন্তু 4টে টবের মধ্যে প্রয়োগ করব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে সারগুলোকে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এই সারটা কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। কিন্তু তার আগে আমরা যেটা করব সেটা হলো বন্ধুরা, আমরা লাউ গাছের মাটিকে প্রথমে কিন্তু একটু খুশে নেব এবং খুশে নেবার পর আমরা 1 চামচ চা পাতাকে আমরা প্রথমেই কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করে দেবো। এবং এক্ষেত্রে আমাদের প্রথমেই চা পাতাকে প্রয়োগ করার কারণ আমাদের গাছের মাটি যাতে সবসময় অ্যাসিডিক থাকে। কারণ লাউ গাছের মাটিকে আমরা যত অ্যাসিডিক রাখতে পারবো তত কিন্তু লাউ গাছ সঠিকভাবে খাবার, জল এবং বিভিন্ন ধরনের পুষ্টিমৌল মাটি থেকে কিন্তু ইনটেক করতে পারবে। এবং এই চা পাতাকে প্রয়োগ করার পর আমরা যেটা করব সেটা হলো বন্ধুরা, আমরা যে এই খাবারটাকে তৈরি করলাম এই খাবারটাকে কিন্তু প্রয়োগ করব। এক্ষেত্রে আমরা কতটা পরিমাণে প্রয়োগ করব, আমরা প্রত্যেকটা টবের জন্য আমরা কিন্তু এখানে 1 চামচকে ব্যবহার করব। কিন্তু বন্ধুরা যেহেতু আমার এই টবটা বড় এবং এখানে 3টি লাউ গাছ প্রতিস্থাপন করা আছে, সেহেতু আমি যেটা করব 2 চামচ এই সারটাকে কিন্তু আমি প্রয়োগ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 চামচ প্রয়োগ করলাম এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আরেক চামচ সারকে কিন্তু এখানে ব্যবহার করে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এরপর আমাদের যেটা করতে হবে, গাছের মাটিতে কিন্তু আমাদের সঠিকভাবে জলকে প্রয়োগ করে দিতে হবে। তাহলেই কিন্তু আমরা দেখব মাত্র 10 দিনের ভেতরেই আমাদের গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউ আসতে শুরু করেছে। লাউ গাছের পাতা যে হলুদ হয়ে যাচ্ছিল, সেই পাতা হলুদ হওয়া ধীরে ধীরে বন্ধ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে লাউ বৃদ্ধি না হওয়া, লাউ পচে যাওয়া এবং স্ত্রী ফুল ঝরে যাওয়া অনেকাংশে কিন্তু কম হতে শুরু হচ্ছে। কিন্তু বন্ধুরা এই খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদের কিন্তু আরেকটি যে কাজকে করতে হবে সেটা হলো পোকামাকড়কে দমন করতে হবে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এই সময় একটি কীটনাশককে লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা অনেকে আমরা যেটা করি, রাসায়নিক কীটনাশককে গাছের মধ্যে প্রয়োগ করতে চাই না। তো সেক্ষেত্রে আমরা কোন ধরনের ঘরোয়া কীটনাশককে ব্যবহার করব সেই নিয়েও কিন্তু আমরা অনেকেই দুশ্চিন্তায় থাকি। তো বন্ধুরা এই সময় লাউ গাছের মধ্যে যে পোকামাকড়টি আক্রমণ করার ফলে আমাদের লাউ গাছের মধ্যে স্ত্রী ফুলগুলি একটি একটি করে ঝরে পড়ে, লাউ পচে যেতে শুরু হয়, লাউ গাছের লাউগুলি সঠিকভাবে বৃদ্ধি হয় না, লাউ গাছের পাতা হলুদ হয়ে লাউ গাছগুলি নষ্ট হতে শুরু হয়, সেটা হলো বন্ধুরা সাদা মাছির আক্রমণ। তো এই যে তোমরা পোকাটা দেখছো, এটাই হচ্ছে বন্ধুরা সাদা মাছি, যাকে আমরা মাছি পোকা বলে থাকি। তো এই সাদা মাছিকে দূর করার জন্য আমরা যদি এই ঘরোয়া জিনিসটিকে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা একবার ব্যবহার করার পরেই আমরা কিন্তু বেনিফিটকে লক্ষ্য করতে পারবো এবং সঠিকভাবে সমস্ত সাদা মাছিকে কিন্তু আমরা দূর করতে পারবো। তো বন্ধুরা আমার হাতে তোমরা যে জিনিসটা দেখছো সেটা হলো ন্যাপথলিন, যা আমরা বাড়ির মধ্যে পোকামাকড়কে দূর করতে কিন্তু ব্যবহার করে থাকি। তো এই জিনিসটাকে যদি আমরা একটি কীটনাশক তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করি এবং সেই কীটনাশকটিকে যদি আমরা আমাদের গাছের মধ্যে প্রয়োগ করি, তাহলে কিন্তু সাদা মাছি সমেত বিভিন্ন ধরনের কিন্তু পোকামাকড় এবং ফাঙ্গাসকেও কিন্তু আমরা দূর করতে পারবো। তো কিভাবে এই ন্যাপথলিনকে আমাদের লাউ গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে, কিভাবে ন্যাপথলিন দিয়ে আমাদের একটা সুন্দর ঘরোয়া কীটনাশককে তৈরি করতে হবে, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। বন্ধুরা প্রথমেই আমাদের যেটা করতে হবে, আমাদের বাজার থেকে কিন্তু ন্যাপথলিনকে সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা এই ন্যাপথলিন আমরা যে কোনো দোকান থেকে মাত্র 1 টাকা মূল্যে একটি ন্যাপথলিনকে কিন্তু সংগ্রহ করতে পারবো। তো এই একটি ন্যাপথলিনকে নিয়ে আমাদের এরপর যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের কিন্তু 500 ml জলকে গরম করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ওভেনের মধ্যে কিন্তু 500 ml জল নিয়ে নিয়েছি। তো এই 500 ml জলটাকে আমরা কিন্তু প্রথমে একটুখানি ফুটিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ জলটা কিন্তু ধীরে ধীরে গরম হতে শুরু হয়েছে। তো এই সময় আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের কিন্তু 1 টুকরো ন্যাপথলিনকে নিতে হবে এবং ন্যাপথলিনকে নেওয়ার পর এই গরম জলের মধ্যে আমাদের কিন্তু দিয়ে দিতে হবে এবং যতক্ষণ না জলটা ফুটছে বা এই ন্যাপথলিনটা যতক্ষণ না জলের মধ্যে গুলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের জলটাকে গরম করতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে
পাচ্ছ কিছুক্ষণের মধ্যেই কিন্তু ন্যাপথলিনটা জলের মধ্যে মিশে গেল। এরপর আমাদের যেটা করতে হবে, এই জলটাকে কিন্তু আমাদের ঠান্ডা করতে হবে। তো আমি প্রথমে যেটা করব, আমি কিন্তু ওভেনটাকে বন্ধ করে দেবো এবং এই জলটাকে একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু আমি রেখে দেবো, যাতে জলটা একটু ঠান্ডা হতে পারে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই ন্যাপথলিন মিশ্রিত জলটা পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে ন্যাপথলিনটা জলের মধ্যে কিন্তু গুলে গেছে। তো এরপর আমাদের যেটা করতে হবে, এই ন্যাপথলিন মিশ্রিত জলটাকে আমাদের কিন্তু একটু ভালো করে গুলিয়ে নিতে হবে এবং এই জলের সঙ্গে আমাদের প্রথম যে উপকরণটি এরপর মেশাতে হবে সেটা হলো বন্ধুরা হাফ চামচ খাবার সোডা। তো এক্ষেত্রে তোমরা বেকিং সোডাকেও ব্যবহার করতে পারো। তো এই বেকিং সোডা এবং খাবার সোডা কিন্তু আমাদের একটি ঘরোয়া কীটনাশক হিসেবে আমরা কিন্তু সকলেই ছাদ বাগানে ব্যবহার করে থাকি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই 500 ml দ্রবণের মধ্যে হাফ চামচ কিন্তু বেকিং সোডাকে কিন্তু ব্যবহার করে দিলাম। তো এই বেকিং সোডা বা খাবার সোডাকে নেওয়ার পর আমাদের যে জিনিসটাকে এর সঙ্গে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা ডেটল। তো এই ডেটলের বদলে তোমরা কিন্তু স্যাভলনকেও ব্যবহার করতে পারো। তো কতটা পরিমাণে এই ডেটলকে আমরা ব্যবহার করব? তো বন্ধুরা, আমরা কিন্তু এই কীটনাশকটিকে তৈরি করার জন্য 1 চামচ ডেটলকে কিন্তু এখানে প্রয়োগ করে দেবো। তোমরা দেখতে পেলে আমি 1 চামচ ডেটলকে প্রয়োগ করে আবার কিন্তু জলটা বারবার একটু গুলে নিচ্ছি। তো এর কারণ বন্ধুরা, যাদের সঠিকভাবে সম্পূর্ণ দ্রবণগুলো এই জলের সঙ্গে দ্রবীভূত হতে পারে। এরপর আমরা যেটা করব সেটা হলো বন্ধুরা, আমরা কিন্তু এখানে 1 চামচ হলুদকে নিয়ে নেব। এক্ষেত্রে বন্ধুরা, এই হলুদও আমরা একটি কীটনাশক এবং ফাঙ্গিসাইড হিসেবেও কিন্তু বাগানে ব্যবহার করে থাকি। তো এই হলুদকে আমরা রান্নাঘর থেকে নিয়ে আমরা কিন্তু এই দ্রবণের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো। তোমরা দেখতে পেলে আমি হলুদ দেওয়ার পরেও কিন্তু সুন্দরভাবে জলটাকে একটুখানি খুলে নিচ্ছি এবং এই হলুদ দেওয়ার পর আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা 1 চামচ ডিটারজেন্ট পাউডার। এই ডিটারজেন্ট পাউডারের বদলে তোমরা শ্যাম্পু কিংবা হ্যান্ড ওয়াশকেও কিন্তু ব্যবহার করতে পারো। তো এই ডিটারজেন্ট পাউডারকে আমরা এই দ্রবণটার মধ্যে দেবো এবং এই দ্রবণটা ফেনা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু আবার সুন্দরভাবে গুলতে থাকবো। তোমরা দেখবে কিছুক্ষণ গোলার পরেই এই দ্রবণটার মধ্যে কিন্তু ফেনা সৃষ্টি হবে। যখন দেখবে এই দ্রবণটার মধ্যে ফেনা সৃষ্টি হয়ে গেছে, তখন কিন্তু এই দ্রবণটাকে তোমাদের অন্য পাত্রের মধ্যে একটি ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটাকে সম্পূর্ণভাবে কিন্তু ছেঁকে নিলাম এবং এই ছেঁকে নেওয়া দ্রবণকে আমাদের কিন্তু গাছের মধ্যে এবার প্রয়োগ করতে হবে। কিন্তু আমাদের শুরুতেই মাথায় রাখতে হবে, এই দ্রবণকে কিন্তু গাছের মধ্যে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হতে পারে। আমরা যেটা করব, আমরা কিন্তু 500 ml দ্রবণের সঙ্গে আমরা কিন্তু 2 গুণ জলকে মেশাবো, মানে 500 ml দ্রবণের সঙ্গে আমরা 1 লিটার কিন্তু জল মেশাবো এবং জল মিশিয়ে আমরা কিন্তু বিকাল বেলায় আমাদের প্রত্যেকটা লাউ গাছের মধ্যে প্রত্যেক 7 দিন অন্তর অন্তর কিন্তু প্রয়োগ করব। তো বন্ধুরা, এই জিনিসটাকে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে একবার ব্যবহার করলেই আমরা দেখতে পাবো যে গাছের মধ্যে সাদা মাছি কিন্তু আক্রমণ করা বন্ধ হয়েছে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই জানতে পারলে এই সময় হওয়া বিভিন্ন ধরনের সমস্যাকে তোমরা লাউ গাছের মধ্যে কোন কোন কাজকে করলে দূর করতে পারবে। তাই আজ এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।